এবার চোরেদের দলের নাম লেখালেন পীরজাদা কাসেম সিদ্দিকী। না, এই চোর শব্দটা আমার দেওয়া নয়, এই চোর শব্দটা দিয়েছিলেন স্বয়ং কাসেম সিদ্দিকী। তিনি বলেছিলেন তৃণমূলের নেতারা সবাই নাকি চোর। তিনি চোর 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 বলে স্লোগান দিয়েছিলেন। চলুন তার সেই পুরানো বক্তব্য আপনাদের শোনাবো। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকী জেলে বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে দেবে। আপনারা শুনলেন, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি এখন ভাইরাল হচ্ছে। কাসেম সিদ্দিকী কিভাবে তৃণমূল নেতাদেরকে চোর বলে দাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কাসেম সিদ্দিকী বলেছিলেন তৃণমূলের নেতাদের নাকি জানাজা পড়া যাবে না, তারা মারা গেলে নবান্নে দিয়ে আসতে হবে। আমি বলছি না, কাসেম সিদ্দিকী এই কথাগুলো বলেছেন। শুনুন তার বক্তব্য। মরে গেলে তো জানাজা করবে, কবর যেন কেউ না করে, এরা মরে যাবে ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা করবে না, এদের এরা মরে গেলে এদের লাশ আমাকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল হচ্ছে যে কাসেম সিদ্দিকী রাত দিন তৃণমূল কংগ্রেসকে গালাগালিজ করেছে, চোর বলে আক্রমণ করেছে। সেই কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক, মাদার কমিটির, যাতা নয়, মাদার কমিটির দলের সাধারণ সম্পাদক। আপনি ভাবতে পারছেন কত বড় পোস্ট? হয়তো অনেকে এটা নিয়ে খিল্লি করছেন যে তৃণমূলের অনেকগুলো সাধারণ সম্পাদকের পোস্ট। হ্যাঁ, অনেকগুলো সাধারণ সম্পাদকের পোস্ট আছে, কিন্তু এটা মাদার কমিটির সাধারণ সম্পাদক। যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তেমনই এ রাজ্যের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী। হ্যাঁ, এই কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার পর এই নিয়ে পীরজাদা কাসেম সিদ্দিকীকে মিডিয়ারা প্রশ্ন করেছিলেন। তার সরাসরি যোগ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছিলেন? তিনি ঠিক গুছিয়ে যেন উত্তর দিতে পারেনি। তবে তিনি কি বলেছেন কাসেম সিদ্দিকী, তার বক্তব্য শোনাবো। দেখা গেল তৃণমূল কংগ্রেসের মানে রাজ্যের শাসক দলের একটা পদ পেলেন, আপনি কি বলবেন? দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ডেও বা আরও কয়েকটা বিষয় নিয়ে ফুরফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই দলে আবার আপনি নিজে জয়েন করলেন। দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। এই মানে ফুরপুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং ফুরপুরার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন। কি বলবেন? দেখেন, ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ? আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। অভিষেক
বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। দেখুন, দলে যোগদান করার পর মানে দলের পদ ঘোষণা করার পর তিনি বলছেন নাকি মানুষের জন্য কাজ করতে চান। তিনি দীর্ঘদিন ধরে ধর্মসভা করেছেন, কিন্তু মানুষের কাজ তিনি করতে পারেননি। তিনি যেখানে অন্যায় হয়েছে তিনি প্রতিবাদ করেছেন, নাকি কাজ করতে পারেননি। তাই কাজ করার জন্য তার একটা দলে যাওয়ার প্রয়োজন হয়েছে। কোন দল? যে দলকে তিনি চোর বলেছিলেন, যে দলের নেতাদের তিনি জানাজা পড়া যাবে না বলেছিলেন, সেই দলেই তিনি যোগ দিলেন। সত্যিই যদি কাজ করার দরকার থাকতো, অন্য কোনো দলে গিয়ে তিনি কাজ করতে পারতেন না? যাদেরকে চোর বলেছিলেন, যাদের জানাজা পড়া যাবে না বলেছিলেন, সেই দলেই তাকে যেতে হয়েছে। এই প্রশ্নগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কারণ এই কাসেম সিদ্দিকীকে নিয়ে রীতিমতো ভাঙড়ের যিনি তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা, তিনি পর্যন্ত বকতে শুরু করে দিয়েছেন কাসেম সিদ্দিকী কখন কি বলে। হ্যাঁ, শওকত মোল্লা কি বলেছে তার বক্তব্য শোনাবো আপনাদের। তাই আমি সকলের কাছে আমাদের অনুরোধ, এই আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুটি রোজগার হচ্ছে না। কাসেম সিদ্দিকী কখন কি বলে শুনলেন? শওকত মোল্লা একটা কোর কমিটি তাদের ভাঙড়ের কোনো ঘরোয়া বৈঠক করছিলেন, সেই বৈঠকের ভিডিও তার কর্মীদের মধ্যে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় বা কোথাও লোকের জন্য কাছে ভাইরাল করে দিয়েছে, আর সেই ভিডিওর ক্লিপ একেবারে আমাদের কাছে এসে পৌঁছেছে। আর সেখান থেকেই পরিষ্কার কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ায় খুশি নন শওকত মোল্লা। কাসেম সিদ্দিকী গতকালের পর থেকে রীতিমতো রাজ্য রাজনীতিতে এক নতুন নাম হয়ে উঠেছে। হ্যাঁ, এর আগে আমরা দেখেছিলাম বসিরহাট দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন তিনি জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। এবার কাসেম সিদ্দিকী সরাসরি তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা হাতে তুলে নেননি, কিন্তু ক্ষমতা বলে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, ঘোষিত হয়েছেন, এবং তারপর থেকেই জল্পনা উঠেছে। অর্থাৎ পশ্চিমবাংলার মাটিতে এখন তিন পীরজাদা, পীরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএফে, পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি তৃণমূল কংগ্রেসে, আর পীরজাদা খোবায়েব আমিন তিনি জাতীয় কংগ্রেস দলে। খোবায়েব আমিনকে নিয়ে তেমন কোনো সমালোচনা হয়নি, নওশাদকে নিয়ে তেমন সমালোচনাও হয় না, নওশাদের পক্ষে মানুষ কথা বলেন, কিন্তু কাসেম সিদ্দিকীর তৃণমূলে যোগদান এটা যেন বাংলার মানুষের কাছে হজম হচ্ছে না। বরং কাসেম সিদ্দিকীকেই বিচ্ছেন তৃণমূলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, স্বয়ং শওকত মোল্লা পর্যন্ত কাসেম সিদ্দিকীকে দূষেছেন। হ্যাঁ, শওকত মোল্লা পছন্দ করছেন না কাসেম সিদ্দিকীকে। আর এই নিয়েই ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকীর ভাই, তিনি বিধানসভার সামনে দাঁড়িয়ে বললেন, ভাইয়া তৃণমূলের যোগ বাংলার মানুষ পছন্দ করছে না। তিনি কি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা পিছিয়ে যারা আছে তারা আসছে, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও। এতটুকু বলবো যে যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসে। যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, সেরকম একটি দলের নাম লিখানোর জন্য একটু সমালোচিত হচ্ছে। ক্ষোভ প্রকাশ করছেন খুব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন যে কাসেম সিদ্দিকী কখন কি বলেন, কদিনের বিভিন্ন এবং এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার।
আমার থেকে গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই এখন বলে রাখি। শওকত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এর নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। মোটেও ওটা ভাঙন না, পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে সেখানে যেতেই পারে। তবে কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এ বক্তব্য সত্যি বাংলার মানুষের যেন আশা অনেকটা বাড়িয়েছে। এই কাসেম সিদ্দিকী কদিন আগে বলেছিলেন, নওশাদ যদি আমাকে টিকিট দেয় তাহলে ক্যানিংয়ে শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু এখন শওকত মোল্লার দল থেকেই দাঁড়াবেন হয়তো কাসেম সিদ্দিকী। অনেকে এই বলছেন, ভাঙড়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে নওশাদ সিদ্দিকীকে হারাতে নাকি ময়দানে কাসেম সিদ্দিকীকে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। তবে শেষ কথা বলবে জনগণ। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।